অবাক হচ্ছ কেন? তোমার হয়তো কিছু যায় আসে না, তবে আমার বাধে। যে ঘরে ওই নির্লজ্জ মেয়েটা এতদিন আমার বউয়ের অধিকারে থেকেছে, সেখানে আমি 1 সেকেন্ডের জন্যও থাকতে পারবো না। অরণ্যের কথায় মায়ার অপরাধ বোধ আরো বেশি জেগে উঠল। সে আর তাকাতে পারল না, আবারও মাথা নুইয়ে ফেলল। একটু পরে কাজের মেয়েটা এক এক করে সব জিনিসপত্র আনতে লাগলো। অরণ্য ধীরে ধীরে সব সেট করতে লাগলো। মায়া একবার উঠে গিয়ে অরণ্যের কাজে হেল্প করতে চাইল, কিন্তু অরণ্য হাত উঠিয়ে তাকে মানা করে দিল। অগত্যা মায়া শুধু এক কোনায় জড়সড় হয়ে বসে রইল। তনিমা বেগম একবার অরণ্যের রুমে যেতে চাইল, কিন্তু ইরিন তাকে থামিয়ে দিয়ে বলল, থাক মা, এখন অরণ্যর কাছে না যাওয়াই ভালো। ও একটু শান্ত হোক, কাল আমরা ওর সাথে ঠান্ডা মাথায় কথা বলবো। এখন রাত অনেক হয়েছে, সবাই গিয়ে শুয়ে পড়ো। ইরিনের কথা মতো সবাই যার যার রুমে গিয়ে শুয়ে পড়ল। অরণ্যের সব কিছু গোছাতে গোছাতে অনেক রাত হয়ে গেল। সব গোছানো শেষে অরণ্য ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকলো। ওয়াশরুম থেকে বেরিয়ে অরণ্য দেখলো মায়া রুমে নেই। ভ্রু কুচকে এলো অরণ্যের, হাতের তোয়ালেটা নেড়ে দেওয়ার জন্য ব্যালকনিতে আসতেই দেখলো মায়া নিচে জড়সড় হয়ে শুয়ে আছে। এটা দেখে অরণ্যের রাগ আরো বেড়ে গেল। অরণ্য দাঁতে দাঁত চেপে ধমকের সুরে বলল, কি হচ্ছে এখানে? অরণ্যের কথায় মায়া ধরপড়িয়ে উঠে বসল। অরণ্য আবারও বলল, তুমি এখানে কি করছো? মায়া কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি নিশ্চয়ই এখন ঘুমোবেন, তাই আমি এখানে এসেছি। রুমে থাকলে আপনি নিশ্চয়ই ডিস্টার্ব হবেন। আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে একদম বিরক্ত করব না। আমি এখানেই চুপচাপ শুয়ে থাকবো। মায়ার এমন অতিরিক্ত 4 লাইন বেশি বোঝা দেখে জাস্ট শরীর জ্বলে যাচ্ছে অরণ্যের। অরণ্য দাঁত কিরমির করে বলল, এখানে কোনো টিভি সিরিয়াল চলছে? এসব ফালতু আইডিয়া তোমার মতো ইডিয়েটের মাথাতেই আসতে পারে। এসব শারীরিক কষ্ট তোমার জন্য অনেক ছোট শাস্তি, তোমার শাস্তি এর থেকে অনেক বড় হবে। তাই এখন চুপচাপ গিয়ে বেডে শুয়ে পড়ো। আমি চাই না আমার দেওয়ার শাস্তি ভোগ করার আগেই তুমি অসুস্থ হয়ে পড়ে থাকো। তোমাকে যে এখনো অনেক কিছু ভোগ করতে হবে, তাই এই মুহূর্তেই বেডে গিয়ে শুয়ে পড়বে। মায়াও আর কথা না বাড়িয়ে মাথা ঝাঁকিয়ে উঠে রুমে গেল। রুমে এসে বেডের একপাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। অরণ্য রুমে এসে মায়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে ডিভানে গিয়ে শুয়ে পড়ল। সারা দিনের ক্লান্তির কারণে মায়ার চোখ জোড়ায় ঘুম নেমে এলো, তবে ঘুম নেই অরণ্যের চোখে। অরণ্য মাথা ঘুরিয়ে মায়ার ঘুমন্ত মুখটার দিকে তাকালো। কত শত মায়া নেমে এসেছে ওই মাসুম মুখটাতে। অরণ্য যতই রেগে থাকুক, মায়ার মায়াবী মুখটার দিকে তাকালে যে তার সব রাগ পানি হয়ে যায়। অরণ্যের খুব ইচ্ছে করছে মায়াকে বুকের ভেতর জড়িয়ে নিয়ে ঘুমাতে। অরণ্য আস্তে করে উঠে এসে বেডের কাছে মায়ার মুখোমুখি হয়ে নিচে হাঁটু গেড়ে বসল। ডান হাতটা উঠিয়ে আলতো করে মায়ার গালে রাখলো। মায়া ভরা চোখে তাকিয়ে থেকে মনে মনে বলল, কেন করলে এমনটা সন্ধ্যা মালতী? আজ তোমাকে এত কাছে পেয়েও বুকে টেনে নিতে পারছি না। আমি চেয়েও তোমাকে মাফ করতে পারছি না, আর না পারছি তোমার থেকে দূরে থাকতে। জানি না কতদিন নিজেকে শক্ত রেখে তোমার থেকে দূরে থাকতে পারবো, তবে এবার কিছু শাস্তি তোমাকেও পেতে হবে। কিছুদিন আমার দহনে জ্বলতে হবে, তারপর তো তোমাকে আমার বাহুডোরেই আসতে হবে। হঠাৎ অরণ্যের নজর পড়ল মায়ার হাতের ওপর। হাতের ওপর আঙ্গুলের ছাপ কেমন কালো হয়ে গেছে। বুকের ভেতর ধূপ করে উঠল অরণ্যের। ওর বুঝতে বাকি রইল না যে এই জখম ওরই দেওয়া। নিজের উপর প্রচন্ড রাগ হতে লাগলো ওর। রাগের মাথায় ওর সন্ধ্যা মালতীকে কিভাবে পারলো এমন আঘাত করতে। অরণ্য দ্রুত গিয়ে কাবার থেকে অয়েন্টমেন্ট নিয়ে এলো। তারপর সযত্নে সেটা মায়ার হাতে লাগিয়ে দিল। অয়েন্টমেন্ট লাগানো শেষে মায়ার কপালে আলতো করে একটা চুমু এঁকে দিল। মায়া একটু নড়ে চড়ে উঠল। সেটা দেখে অরণ্য দ্রুত উঠে গিয়ে আবারও ডিভানে শুয়ে পড়ল। মায়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে একসময় সেও ঘুমিয়ে পড়ল। সকাল 7টা। তনিমা বেগম সহ বাসার বাকি মহিলারা মিলে সকালের নাস্তার তৈয়ারি করছে। তখনই রান্নাঘরে দরজায় ধীর পায়ে এসে মাথা নিচু করে দাঁড়ালো মায়া। মায়াকে দেখে সবাই সেদিকে তাকালো। তনিমা বেগম বলে উঠলেন, তুমি এখানে? কোনো দরকার ছিল? মায়া ধরা গলায় বলে উঠল, আপনারাও নিশ্চয়ই আমার উপর রেগে আছেন। রাগারই কথা, আমি যে কাজটা এমনই করেছি। আপনারাও চাইলে আমাকে যে কোনো শাস্তি দিতে পারেন, আমি সব শাস্তি মাথা পেতে নিব আন্টি। তনিমা বেগম বলে উঠলেন, হ্যাঁ রেগে তো আছি, অনেক রেগে আছি,
মাকে আন্টি বলে ডাকলে তো রাগ হবেই। তনিমা বেগমের কথায় মায়া ছলো ছলো চোখে তাকালো। তনিমা বেগম মুচকি হেসে হাত বাড়িয়ে মায়াকে কাছে ডাকলেন। মায়াও 1 সেকেন্ড দেরি না করে তনিমা বেগমের বুকে ঝাঁপিয়ে পড়ে কেঁদে উঠল। এই প্রথম কেউ ওকে মায়ের ভালোবাসা দিতে চাইছে। এর চেয়ে খুশির আর কি আছে ওর কাছে। মায়া কাঁদতে কাঁদতে বলল, সরি মা, ভুল হয়ে গেছে, আর কখনো এমন ভুল হবে না। তনিমা বেগম মায়ের চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, এমন করে কেউ কাঁদে? লোকে বলবে আমি নিশ্চয়ই ছেলের বউয়ের উপর অত্যাচার করি। আর কাঁদে না। তুমি জানো তোমার মতো একটা মিষ্টি মেয়েই আমি এবারের বউ হিসেবে চাইতাম, আর সৌভাগ্যক্রমে আমি সেটা পেয়েও গেছি। তাহলে রাগ করার তো প্রশ্নই আসে না। আর তুমি চিন্তা করো না, ছেলেটা হয়তো একটু রেগে আছে এখন, তবে তোমার মতো এমন মিষ্টি বউয়ের সামনে বেশিক্ষণ রেগে থাকতে পারবে না। তনিমা বেগমের কথায় মায়া লজ্জায় পড়ে গেল। এরিন তখন দুষ্টুমি করে বলল, আরে বাস, তুমি তো দেখছি শুনে লাল লাল হয়ে যাচ্ছ। ব্যাস, আমার এই লাচুক রাঙা মুখখানে আমার ভাইটাকে দেখালে সে তো ওখানেই কুপকাত হয়ে যাবে। এদের কথাবার্তায় বেচারি মায়া লজ্জায় মাটিতে মিশে যাচ্ছে। এলিসা বেগম তখন বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, আর তাছাড়া অরণ্যের চেন অনেক খোলা, সে বেশিক্ষণ কারোর উপর হেগে থাকতে পারে না। এলিসার বাণী শুনে বেচারি মায়া তবদা খেয়ে গেল। কনফিউজড চোখে তাকিয়ে রইল। এরিন সেটা বুঝতে পেরে বলল, আরে অবাক হইও না, এখন থেকে অভ্যাস করে নাও। আমাদের ফিনান্সির চাচের কথা মাঝে মাঝে এমন 2-4টা অ্যাক্সিডেন্ট হয়েই থাকে। ইরিনের কথায় মায়া হেসে দিল। কিছুক্ষণের মধ্যেই আবারও সবার সাথে মিশে গেল মায়া। তবে এবারের মিশে যাওয়ার মাঝে আলাদা একটা খুশি আছে, কারণ এবার ওরা সবাই ওকে নিজের পরিবারের সদস্য হিসেবে আপন করে নিয়েছে, যেটা মায়া সব সময় চাইতো। তবে এই খুশিটাও অসম্পূর্ণ। যতদিন না অরণ্যকে মাফ করে দিয়ে নিজের বউ হিসেবে কাছে টেনে নিচ্ছে, সেই দিনটা কখনো আসবে কিনা তার জানা নেই মায়ার। জানা নেই ও কখনো ওর স্বামীর সান্নিধ্য পাবে কিনা। অরণ্য ঘুম থেকে উঠে দেখলো মায়ার রুমে নেই। দরজা খোলা দেখে বুঝতে পারলো মায়া হয়তো বাইরে গেছে। অরণ্য ওয়াশরুমে ঢুকলো ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বাইরে এসে টাওয়াল দিয়ে মুখ মুছতে নিলেই টাওয়াল থেকে মিষ্টি একটা ঘ্রাণ পেল অরণ্য। ঘ্রাণটা চিনতে তার সময় লাগলো না। এটা যে ওর সন্ধ্যা মালতীর শরীরের ঘ্রাণ, যে ঘ্রাণ ওর রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে। মায়া হয়তো এই টাওয়াল দিয়েই তার ভেজা শরীর মুছেছে। অরণ্য টাওয়ালটা নাকের কাছে ধরে ঘ্রাণ টেনে নিল। মনে পড়ে গেল তার সেদিন রাতে মায়ার সাথে কাটানো অন্তরঙ্গ মুহূর্তের কথা। সেদিন এই ঘ্রাণটাতে মেতেছিল সে। এর আগে ওই রাতটার কথা মনে পড়লে মনে একটা অপরাধ বোধ কাজ করত। তবে এখন শুধুই ভালো লাগা কাজ করছে, কারণ এখন সে জানে সে তার বৈধ স্ত্রীতেই মেতেছিল। কোনো ভুল কিছু করেনি সে। একটু পরে অরণ্য রেডি হয়ে নিচে এলো। নিচে এসে এদিক ওদিক তাকিয়ে মায়াকে খোঁজার চেষ্টা করছে। ডাইনিং টেবিলে তনিমা বেগম, এলিসা, রাবিয়া আর ইরিন বসে আছে। অরণ্যকে এভাবে তাকাতে দেখে ওরা মুখ টিপে হাসছে। ইরিন দুষ্টু হেসে বলল, কিরে, এদিক ওদিক তাকিয়ে কি দেখছিস? নাস্তা করে নে। অরণ্য জোরপূর্বক হেসে বলল, হ্যাঁ হ্যাঁ আসছি। অরণ্য চেয়ার টেনে বসলো। তবে ওর চোখ দুটো এখনো মায়াকেই খুঁজছে। মেয়েটা রাতে না খেয়ে ঘুমিয়েছিল, এখনো খেলো কিনা কে জানে, কিভাবে জানবো? তনিমা বেগম অরণ্যের প্লেটে খাবার দিয়ে বলল, কিরে বসে আছিস কেন, খেয়ে নে। অরণ্য গলা খাকারি দিয়ে বলল, বাসার সবাই খেয়েছে? তনিমা বেগম ঠিকই বুঝতে পারছে অরণ্য কার কথা বলছে, তবুও সে ভনিতা করে বলল, হ্যাঁ, তোর বাবা চাচারা খেয়ে নিয়েছে আর আমরা এখন খাচ্ছি। অরণ্য আবার বলল, ও আর বাকি সবাই, মানে সাহিল, ও খেয়েছে? হ্যাঁ হ্যাঁ, ও তো কখন খেয়ে বাইরে চলে গেছে, ওর নাকি কি কাজ আছে। এবার অরণ্য কি বলবে? মায়ার খবর না জানা পর্যন্ত ও খাবার কিভাবে মুখে দিবে? তাই এবার সরাসরি বলে উঠল, না মানে বলছিলাম ও কি খেয়েছে? ইরিন বলে উঠল, ওটা আবার কে? তুই কি ওই মায়ের কথা বলছিস? তনিমা বেগম বললেন, আরে ওই মেয়েটা খেলো না খেলো তার খোঁজ আমরা রাখতে যাব কেন? খাক না খাক আমাদের কি? রাবিয়া বেগমও সাই দিয়ে বললেন,
হ্যাঁ ভাবি, ঠিকই বলেছে। ওই মেয়েটার কি হলো না হলো তাতে আমাদের কি? আরে ওই আমাদের ঠকিয়েছে, আর আমরা কিনা ওর ভালো মন্দের খবর নিতে যাব? আরে আমি তো ভাবছি ওই মেয়েকে দিয়ে বাসার সব কাজ করাবো, তাহলে শায়েস্তা হয়ে যাবে। এদের কথাবার্তায় অরণ্যের চরম রাগ হচ্ছে। চোয়াল শক্ত করে হাতের মাঝে থাকা কাটা চামচটা শক্ত করে ধরে নিজের রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। এবার রাবিয়া বেগম আবার বলে উঠলেন, এমন কালো মেয়েকে তুই কি দেখে পছন্দ করলি? রিয়া যেমনই হোক, দেখতে তো ভালো ছিল। তুই এক কাজ কর, এই মেয়েকে বাদ দিয়ে ওই রিয়াকেই এবার সত্যি সত্যি বিয়ে করে নিয়ে আয়। ব্যাস, আর শুনতে পারল না অরণ্য। ঠাস করে উঠে দাঁড়িয়ে চোয়াল শক্ত করে বলল, ব্যাস, অনেক হয়েছে। তোমরা সবাই একটা কথা মন দিয়ে শুনে রাখো, ওই নির্লজ্জ মেয়ের নাম কেউ এই বাড়িতে উচ্চারণ করবে না। আর হ্যাঁ, মায়া আমার অপরাধী। ও যে অন্যায় করেছে আমার সাথে করেছে, তাই ওকে শাস্তিও শুধু আমিই দেব, অন্য কেউ না। আশা করি তোমরা বাকিটা বুঝে গেছো। কথাটা বলে অরণ্য না খেয়েই ওখান থেকে হনহন করে চলে গেল। অরণ্য যেতেই সবাই ফিক করে হেসে দিল। রান্নাঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে এতক্ষণ সবই শুনছিল মায়া। অরণ্যের ওর জন্য ডিফেন্স করতে দেখে চোখ ভরে উঠল ওর। তবে ঠোঁটে ঝুলছে প্রাপ্তির হাসি। অরণ্য যতই রাগ করে থাকুক, তার মনের কোণে যে এখনো মায়ার জন্য ভালোবাসা জমানো আছে তা বুঝতে বাকি রইল না মায়ার। এতটুকু জেনেই সে খুশি। বাকিটা ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে মায়া। যা হয় দেখা যাবে। এরিন আর সারা বসে পাকোড়া খাচ্ছে। মায়াই সবার জন্য বানিয়েছে। সবাই খাচ্ছে আর মায়ার প্রশংসা করছে। এরিন একটা পাকোড়া মুখে তুলে দিতেই হঠাৎ ইহান এসে ফট করে ইরিনের হাত থেকে পাকোড়াটা নিজের মুখে পুরে নিল। পাকোড়া খেতে খেতে ইরিনের গা ঘেঁষে বসে পড়ে বলে উঠল, বাহ, অনেক টেস্টি ছিল। থ্যাংক ইউ ইরাবতী, তুমি কত সুইট। ইরিন দাঁতে দাঁত চেপে আস্তে করে বলল, তোমাকে কতবার বলেছি না এসব অসভ্যতামি করবে না আমার সাথে? পাকোড়া খেতে হয় প্লেট থেকে নিয়ে খাবে, আমার হাতেরটা নিলে কেন? ইহান ইরিনের কানের দিকে ঝুঁকে বলল, তোমার হাতেরটায় যে মজা আছে, পেটেরটায় কি সেই মজা পাবো? কথাটা বলে ইহান টুকুস করে একটা চোখ মেরে দিল। ইরিন দাঁত কিরমির করে বলল, তোমাকে না বলেছি নিজের মাথা ঠিক না করা পর্যন্ত এখানে আসবে না, তারপর বারবার কেন চলে আসো? কি করবো ইরাবতী, তোমার এই বিউটিফুল চেহারা না দেখলে যে ঘুম হয় না। তবে আজকে কিন্তু আমি নিজেই ইচ্ছে আসেনি, আমাকে আমার হবু ফুপু শাশুড়ি ডেকে পাঠিয়েছে। আই মিন রাবেয়া আন্টি ডেকেছে। বিশ্বাস না হলে নিজেই জিজ্ঞেস করো। ইরিন ভ্রু কুচকে বলল, ফুপি তোমাকে ডেকেছে কেন? কি জানি। একটু পরে রাবিয়া বেগম ওখানে এসে বসল। ইহান বলে উঠল, আন্টি আমাকে ডেকেছিলেন, কিছু বলবেন? রাবিয়া বেগম একটু চিন্তিত সুরে বললেন, হ্যাঁ বাবা, ডেকেছিলাম। আসলে অরণ্য নিজেই এখন পেরেশানির মাঝে আছে, তাই ওকে এখন কিছু বলতে পারছি না, তাই তোমাকে বলছি। ইহান বাবা, তুমি একটু সাহিলার সাথে কথা বলো না। ছেলেটা কেমন নিউ ইয়র্ক যাওয়ার জিদ ধরে বসে আছে। আমরা এত করে বোঝাচ্ছি তবুও শুনছে না, একই গো ধরে বসে আছে। তুমি তো ওর বন্ধু, ওকে একটু বুঝাও না। ইহান বলে উঠল, আপনি চিন্তা করবেন না আন্টি, আমি ওর কথা বলে দেখছি। কোথায় ও? এখন তো বাইরে আছে, আসলে কথা বললো। আমি তোমার জন্য ততক্ষণে চা নিয়ে আসছি। কথাটা বলে রাবিয়া বেগম উঠে গেলেন। ইরিন চিন্তিত সুরে বলে উঠল, এই সাহিলটার আবার কি হলো? হঠাৎ আবার নিউ ইয়র্ক যাওয়ার ভূত চেপেছে কেন? এতক্ষণে জনাবা সারা বলে উঠল, কেন আবার আপু? তোমার লুচ্চু ভাইটা বিদেশি মেয়েগুলোকে ছাড়া থাকতে পারছে না, তাই তো লুচ্চুগিরি করতে যাচ্ছে ওখানে। ইহান একটু হেসে বলল, আরে না রে পিচ্চি, তুই হয়তো সাহিলের ব্যাপারে ভুল ধারণা পেয়েছিস। সাহিল মোটেও অমন ছেলে না। অরণ্য, সাহিল আর আমি, আমাদের তিনজনই একজন আরেকজনকে অনেক ভালো করে চিনি। তাই বলছি, সাহিল আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে কোনো রকমের সম্পর্ক তো দূরের কথা, আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে অন্যরকম দৃষ্টিতেই তাকায়নি। হ্যাঁ, মেয়েরা ওর প্রতি আকৃষ্ট হতো। আসলে সাহিল হ্যান্ডসাম এন্ড গুড লুকিং ছেলে, তাই মেয়েরা ওর পিছে পিছে ঘুরত। আর সাহিল কখনো কোনো মেয়েকে অসম্মান করতে পারত না, তাই তাদের মন রক্ষার্থে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখত। এর চেয়ে বেশি আর কিছুই না। আরে ও তো আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে কফিও খেতে পারেনি এখনো। আর ওর তো নিউ ইয়র্ক থাকাও পছন্দ ছিল না, কবে দেশে ফিরবে সেই অপেক্ষায় শুধু থাকতো।
কিন্তু হঠাৎ করে কি হয়েছে কে জানে। ইহানের কথায় সারা চমকে গেল। আমি কি তাহলে সাহিল ভাইয়াকে ভুল বুঝেছি? এখন কি হবে? আমি তো সাহিল ভাইয়াকে কত পচা পচা কথা শুনিয়েছি। ছাড়া, তুই আসলেই একটা গাধা। না না, গাধা না, তুই একটা গাধি। শুধু গাধি না, টপ ক্লাস গাধি। কেন কিছু না ভেবেই সাহিল ভাইয়াকে অতগুলো কথা শুনিয়ে দিলি। সেই জন্যই বুঝি সাহিল ভাইয়া আমার ওপর এত রাগ করে আছে। এখন কি করব? সাহিল ভাইয়াকে সরি বলতেই হবে, কিন্তু কিভাবে বলবো? আমাকে তো ওনার সামনে যেতে মানা করেছে, বলেছে খুন করে ফেলবে। কিন্তু সরি তো বলতেই হবে। এতে যদি মরে শহীদ হয়ে যেতে হয়, যাব, ইতিহাসে আমার নাম তো লেখা থাকবে। সরি বলতে গিয়ে শহীদ ছাড়া। মায়া ট্রেতে করে 1 প্লেট পাকোড়া আর 1 গ্লাস জুস নিয়ে রুমে ঢুকলো। অরণ্য তখন নাস্তা করেনি, তাই তনিমা বেগমই মায়ার হাতে এই নাস্তা পাঠিয়েছে। যদিও মায়ার মনে মনে ভয় করছে অরণ্য আদেও ওর আনা খাবার খাবে কিনা, তবুও শাশুড়ি মায়ের কথা রাখতে নিয়ে এসেছে। আর এমনিতেও অরণ্য না খেয়ে থাকলে মায়ার মনেও শান্তি পাবে না। সে নিজেও এখনো খায়নি। তনিমা বেগম অনেকবার বলেছে খেতে, কিন্তু অরণ্য না খাওয়া পর্যন্ত মায়ার গলায় কিভাবে খাবার নামবে? তাই তো সে এখনো না খেয়েই বসে আছে। অরণ্য বেডের ওপর বসে ল্যাপটপে কাজ করছে। মায়া ধীরে ধীরে এগিয়ে গিয়ে অরণ্যের পাশে ট্রেটা রেখে ভয়ে ভয়ে বলল, ঠিক খেয়ে নিন, মা পাঠিয়েছে। অরণ্যের কোনো ভাবান্তর নেই, সে একইভাবে কাজ করে যাচ্ছে। মায়া আবারও বলে উঠল, খেয়ে নিন না প্লিজ। অরণ্য ল্যাপটপের দিকে তাকিয়ে থেকেই বলে উঠল, খিদে নেই আমার, সরাও এগুলো। মায়া অসহায় কণ্ঠে বলল, খেয়ে নিন না প্লিজ। আমার রাগ খাবারের উপর কেন দেখাচ্ছেন? যা শাস্তি দেওয়ার আমাকে দিন, নিজেকে কেন শাস্তি দিচ্ছেন? খেয়ে নিন না প্লিজ। এতক্ষণে চাপা রাগটা এবার বিস্ফোরক হয়ে বেরিয়ে এলো অরণ্যের। অরণ্য এক ঝটকায় উঠে দাঁড়িয়ে ট্রেটা উঠিয়ে ঠাস করে সজোরে নিচে ছুঁড়ে মারল। ভয়ে মায়া কেঁপে উঠে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। অরণ্য মায়ার বাহু চেপে ধরে চোয়াল শক্ত করে বলল, এসব করে কি প্রমাণ করতে চাইছো তুমি? হ্যাঁ, খুব চিন্তা হচ্ছে আমার, তাই না? তা আগে কোথায় গিয়েছিল তোমার এই সোকল চিন্তা? যখন আমাকে তিল তিল মরতে দেখেছিলে তখন আমার জন্য চিন্তা হয়নি? একটাবারও আমাকে সত্যিটা বলে আমাকে ওই যন্ত্রণা থেকে বাঁচানোর চেষ্টা করেছিলে? আমি না জানলে তুমি তো সারা জীবনই আমাকে অন্ধকারে রাখার প্ল্যান করে রেখেছিলে। তাহলে এখন আমার জন্য এত দরদ উতলে উঠছে কেন তোমার? আমি খাই না খাই বাঁচি মরি, ইটস নান অফ ইয়োর বিজনেস। মিথ্যে সহানুভূতি দেখাতে আসবে না আমাকে। কথাগুলো বলে অরণ্য চটকা মেরে মায়ার হাত ছেড়ে দিল। মায়া বরাবরের মতোই কোনো কিছু না বলে নীরব মূর্তির মতো মাথা নিচু করে ফ্লোরের খাবার আর কাচের টুকরোগুলো তুলতে লাগলো। চোখের অশ্রুগুলো যথেষ্টভাবে লুকানোর চেষ্টা করছে মায়া। মায়ার এই চুপ থাকা অরণ্যকে আরো রাগিয়ে তুলছে। কেন চুপচাপ সব সহ্য করছো? একবার কি আমাকে নিজের পক্ষ থেকে কোনো এক্সপ্লেনেশন দেওয়া যায় না? একটিবার আমাকে সব বুঝিয়ে বলে সরি বলে দেখো। আমি কি এতটাই নিষ্ঠুর? কিন্তু তা কেন করবে তুমি? আমাকে দহনে পোড়াতে তো তোমার অনেক ভালো লাগে, কিন্তু এবার আমি একা জ্বলবো না, সাথে তোমাকেও জ্বলতে হবে। অরণ্য নিচের তাকাতেই দেখলো মায়া কাচের টুকরো তুলতে গিয়ে আঙ্গুলে লেগে হালকা রক্ত বের হচ্ছে। এটা দেখে অরণ্যের রাগের মাত্রা আরো বেড়ে গেল। অরণ্য দাঁতে দাঁত চেপে বলল, মায়া যাও এখান থেকে, এসব তোমাকে করতে হবে না, এর জন্য লোক আছে অনেক, তুমি ছাড়ো এসব। কিন্তু মায়া ওর মতো কাজ করেই যাচ্ছে। অরণ্য আবারও বলল, মায়া, আমি যেতে বলেছি তোমাকে। মায়া তবুও কাজ করেই যাচ্ছে। অরণ্য ধৈর্যের সীমা ছাড়িয়ে গেল এবার। অরণ্য অতিরিক্ত রেগে টেবিলের উপরে রাখা ফুলদানিটা তুলে আছাড় মেরে রাগী কণ্ঠে উচ্চস্বরে বলে উঠল, আই সেইড লিভ ইট, ড্যাম ইট। এবার ভয় কেঁপে উঠল মায়া। অরণ্যের চিল্লানিতে ইরিন দৌড়ে এলো। অরণ্য ইরিনকে দেখে বলল, আপু, ওকে এখান থেকে নিয়ে যাও প্লিজ। ইরিন ব্যাপারটা আন্দাজ করতে পারল, তাই আর কিচ্ছু না বলে মায়াকে ধরে ওখান থেকে নিয়ে যেতে লাগলো। মায়া এখনো ভয়ে কাছুমাছু হয়ে আছে। অরণ্য পেছন থেকে ইরিনের উদ্দেশ্যে বলল, আপু, ওর হাত কেটে গেছে, একটু অ্যান্টিসেপটিক লাগিয়ে দিও। ইরিন মুচকি হেসে মাথা নেড়ে মায়াকে নিয়ে চলে গেল। অরণ্যের নজর গেল ফ্লোরে কাচের টুকরোর সাথে লেগে থাকা মায়ার রক্তের কণা। অরণ্য নিচে এক হাঁটু গেড়ে বসে কাচের টুকরোটা হাতে তুলে নিয়ে বিড়বিড় করে বলল,
আমার সন্ধ্যা মালতীকে কষ্ট দেওয়ার অধিকার শুধু আমার আছে, আর কারোর না। তোদের সাহস কি করে হলো ওর শরীর থেকে রক্ত ঝরানোর? অরণ্য চোয়াল শক্ত করে কাচের টুকরোটা নিজের হাতের মুঠোয় সজোরে চেপে ধরল। কাচের টুকরো হাতে বিঁধে রক্ত বের হয়ে ফিনকি দিয়ে গড়িয়ে পড়তে লাগলো, কিন্তু তাতে কোনো প্রক্ষেপ নেই তার। সে তো তার সন্ধ্যা মালতীর কষ্টের প্রতিশোধ নিচ্ছে। সারা আস্তে করে সাহিলের রুমের দরজা হালকা খুলে ভেতরে উকি দিয়ে দেখলো সাহিল আছে কিনা। একটু আগেই শুনেছে সাহিল নাকি বাসায় এসেছে, তাই তো মনে এক বস্তা সাহস খেয়ে নিয়ে সরি বলার জন্য এসেছে সারা। সাহিলকে রুমে দেখতে পেল না, হয়তো ওয়াশরুমে গেছে। সারা মনে মনে যত দোয়া দরুদ জানে সব পড়ে নিয়ে পা টিপে টিপে ভেতরে ঢুকলো। উপর দিকে তাকিয়ে করুণ সুরে বিড়বিড় করে বলল, হে আল্লাহ, তোমার এই মাসুম বান্দাকে রক্ষা করো। আমার নিজের জন্য বলছি না, আমার মা বাবার আমি ছাড়া তো আর কেউ নেই, তাই বলছিলাম আর কি। আর এই বয়সে তো আরেকটা বাচ্চা কাচ্চাও হবে না, তাই না? তাই একটু দেখো, বাকি তোমার ইচ্ছা। সারা মনে মনে একটু সাহস জুগিয়ে বেডের উপর পা ঝুলিয়ে বসে সাহিলের অপেক্ষা করতে লাগলো। সাহিল বের হলেই ফট করে সরি বলেই চলে যাবে, সেই মনস্তাপ নিয়ে বসে রইল। তখনই সারার নজর গেল বালিশের পাশে রাখা সেই ডায়েরিটার দিকে, আর ভেতর থেকে বের হয়ে থাকা সেই ছবিটার দিকে। সারার কৌতূহল বাড়ছে, আজকে তো সেই ছবিটা দেখেই ছাড়বে। সারা একবার ওয়াশরুমের দরজার দিকে তাকালো, তারপর ফট করে ডায়েরিটা হাতে নিয়ে আগে ছবিটা বের করলো। ছবিটা দেখে সারার ভ্রু কুঁচকে এলো। ছবিটা একটা পিচ্চি মেয়ের, হয়তো 1 বছরের পিচ্চি হবে। পরনে জন্মদিনের হোয়াইট কালারের বারবিডল ড্রেস, মাথায় সাদা মুকুট, দেখতে একদম কিউটের ডিব্বা লাগছে। হঠাৎ সারার মনে হলো এই ছবিটা কেমন পরিচিত, এটা আগেও কোথাও দেখেছে। সারা মাথা খাটিয়ে মনে করার চেষ্টা করছে, ওর মনে পড়লো এই ছবি তো ওর নিজেরই। হ্যাঁ, এটা ওর প্রথম জন্মদিনের ছবি। সারা ওর ফ্যামিলি অ্যালবামে অনেকবার এই ছবি দেখেছে। কিন্তু সাহিল ভাইয়া এই ছবি দিয়ে কি করে, আর এত যত্ন করে এই ডায়েরিতেই বা কেন রেখেছে? সারার কৌতূহল আরো শত গুণ বেড়ে গেল। এবার তো ডায়েরিটা পড়তেই হবে, কিন্তু সাহিল ভাইয়া জানলে কখনোই পড়তে দিবে না। তাই সারা ডায়েরিটা নিয়ে দ্রুত রুম থেকে বেরিয়ে এলো। নিজের রুমে এসে দরজা আটকে ডায়েরি খুলে পড়া শুরু করলো। ডায়েরির প্রথম পেজ। 12/3/2005। এই দিনটা আমার জীবনের সবচেয়ে স্পেশাল দিন। আজ আমার জীবনে এক পরীর আগমন হয়েছে, এক ফুটফুটে মিষ্টি পরী, যার আলোর ঝলকানিতে আমার ছোট্ট হৃদয় আলোকিত হয়ে উঠেছে। সে আমার পরী, আমার পিচ্চি পরী। সারা চমকে গেল, কারণ এটা তো ওর জন্ম তারিখ। সারা এবার দ্রুত আর এক পেজ উল্টালো। আজ আমার পরীটা তার কোমল হাত দিয়ে আমার আঙুলটা আঁকড়ে ধরেছে, আমার দিকে তাকিয়ে থেকে হেসেছে। আমার যে কতটা আনন্দ হচ্ছে তা বলার ভাষা আমার তো নেই। আজকে সারাদিন আমি পরীটার সামনে বসেছিলাম, একটুর জন্য সরিনি। সারার বুকের ভেতর কেমন অস্থির হয়ে উঠছে, হৃৎপিণ্ডের গতি বেড়ে যাচ্ছে। সারা দ্রুত আর এক পেজ উল্টালো। এখন আমার পিচ্চি পরীটা হাঁটতে শিখেছে, তার ছোট্ট মোলায়েম পায়ে 1 পা 2 পা করে হাঁটে। আমার স্কুলের পকেট মানি আমার পরীটার জন্য একজোড়া নূপুর কিনে এনেছি আমি। পরীকে যখন পরিয়ে দিলাম তখন পরীটা কি খুশি না হয়েছে। রুনুঝুনু শব্দ তুলে সারা বাড়ি হেঁটে বেড়াচ্ছে, তার পদাচরণে সারা বাড়ির জন্য মুখরিত হয়ে উঠেছে, সাথে আমার হৃদয়টাও। সারার মনে পড়ল ওর ছোটবেলায় একজোড়া নূপুর ছিল। সারার খুব পছন্দ ছিল নূপুর জোড়া। বড় হওয়ার পর আর পায়ে লাগতো না, তাই রেখে দিয়েছিল। সারা দৌড়ে গিয়ে কাবার্ড খুলে পুরানো জিনিসপত্রের মধ্য থেকে সেই নূপুর জোড়া খুঁজে বের করলো। নূপুর জোড়া বের করে তাকিয়ে রইল। এই নূপুর জোড়াই সাহিল ভাইয়া ওকে দিয়েছিল। সারা চোখে অজান্তেই নোনা জল জমে গেল। সারা আবারও ডায়েরির আর এক পেজ খুলল। আজ আমার পরীটার জ্বর এসেছে, আমি কি করব? কি করলে পরীটার কষ্ট কমবে? ওর কষ্ট যে আমার সহ্য হয় না। ও সব কষ্ট আল্লাহ আমাকে দিয়ে দিক, ও সব অসুস্থতা আমার হয়ে যাক। সারা এবার মুখে হাত চেপে কেঁদে উঠল। ডায়েরির প্রতিটা পেজ জুড়ে শুধু এই পরীর কাহিনী, আর এই পরীটা যে সারার নিজে তা বুঝতে বাকি নেই সারার। সাহিল ভাইয়া ওকে এত ভালোবাসে ও কিনা জানেই না। আর আমি কিনা সেদিন বোকার মতো কত কি বলে ফেললাম সাহিল ভাইয়াকে। এত বোকা কেন আমি? সাহিল ভাইয়ার নিশ্চয়ই কত আঘাত পেয়েছেন আমার কথাই, তাই তো উনি আবার নিউ ইয়র্ক চলে যেতে যাচ্ছেন।
সারা এবার ডায়েরির শেষ লেখাটা দেখল। সেখানে একটা কবিতা লেখা আছে। মন ভাঙা পড়ি, কতটা কাছাকাছি এসেছিলে তুমি, সেখানে দূরত্বের মাপটা দিতে পারিনি আমি। কতটাই বা ভালোবেসেছিলে তুমি, যে ভালোবাসায় পূর্ণ না হয়ে আজ অপূর্ণতে ভুগি আমি। না, এসো না, এসো না আর ফিরে তুমি, তার চেয়ে বরং দূরেই থাকো, তাতেই খুশি আমি। প্রভাত শেষে এক আলোর রোশনির মতো তোমাকে না পাওয়ার এক আজন্ম তৃষ্ণায় সারা জীবন পূর্ব আমি। অপেক্ষার অবসানটা না হয় এই জন্মে নাই হলো, তবে দ্রুত অতিবাহিত সময়টাই ভালোই ছিল। হ্যাঁ, যাক কেটে সে সময় তোমাকে না পাওয়ার এক আজন্ম তৃষ্ণায়। কবিতাটিতে সাহিলের মনের জমানো অভিমানের পাহাড় দেখতে পাচ্ছে সারা। দুই চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে সারার। সারা ডায়েরিটা দুহাতে নিচে চেপে ধরে বলল, আই এম সরি সাহিল ভাইয়া, অনেক অনেক সরি। আমি তোমাকে কোথাও যেতে দেব না, কোথাও না। দুপুর 1টা। ল্যাপটপে কাজ করতে করতে অরণ্যের চোখ লেগে এসেছিল। বেডের মাথার সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিল অরণ্য। হঠাৎ মুখের উপর কিছু পানের ছিটা লাগায় ঘুমে ব্যাঘাত ঘটল। কপাল কুঁচকে চোখ খুলে তাকালো অরণ্য। চোখ খুলেই যেন অরণ্য নিজের সর্বনাশ ডেকে আনলো। মায়া আয়নার সামনে দাঁড়িয়ে তার ভেজা চুল ঝাড়ছে। দেখেই বোঝা যাচ্ছে মাত্রই শাওয়ার নিয়ে এসেছে। মায়ার দীঘল কালো চুলগুলো থেকে পানি পড়ছে, যেগুলো মায়ার সারা অঙ্গে মুক্ত দানার মতো লেগে আছে। হালকা গোলাপি রঙের একটা সুতি তাঁতের শাড়ি পরেছে মায়া, হয়তো মা দিয়েছে। এই সামান্য রূপেও ওর সন্ধ্যা মালতীকে অপূর্ব লাগছে। উল্টো দিকে দাঁড়িয়ে থাকায় শাড়ির ফাঁকে মায়ের মসৃণ কোমর দৃশ্যমান হয়ে আছে। সেখানেও পানির কণা লেগে আছে। গলা শুকিয়ে আসছে অরণ্যের। ওর এখন মায়ার শরীরে থাকা পানিগুলোর ওপরও হিংসে হচ্ছে। ওর বউয়ের শরীরে কেমন বেশরমের মতো লেপ্টে আছে। অরণ্যের চোখের নেশাক্ত নজর ঘুরে বেড়াচ্ছে মায়ার সদ্য শাওয়ার নেওয়া স্নিগ্ধ শরীরে। অরণ্যের খুব ইচ্ছে করছে মায়ার ওই ভেজা চুলে নাক ডুবিয়ে মায়ার মিষ্টি ঘ্রাণে হারাতে। মায়ার শরীরের পানির কণাগুলো অরণ্যের তৃষ্ণা বাড়িয়ে দিচ্ছে। খুব ইচ্ছে করছে ঠোঁট দিয়ে মায়ার অঙ্গে জমে থাকা সব পানিগুলো চুষে নিতে। মায়াকে নিয়ে ভালোবাসার রাজ্যে হারাতে ইচ্ছে করছে। অরণ্য আর পারছে না। এর চেয়ে তো ঘুমেই ভালো ছিলাম, এখন তো নিঃশ্বাস নেওয়াও কষ্টকর হয়ে যাচ্ছে। এ কোন জ্বালায় পড়লাম। অরণ্য বুঝতে পারছে না ও মায়াকে শাস্তি দিচ্ছে নাকি নিজেই শাস্তি পাচ্ছে। চোখের সামনে এমন মহিয়সী বউ থাকতেও তাকে কাছে টানতে পারছে না তাকে মন ভরে আদর করতে। এর চেয়ে বড় অসহায় তো আর কি হতে পারে। এসব ভেবে মায়ার ওপর আবারও হঠাৎ করে রাগ হতে লাগলো। মায়া যদি ওকে ধোকা না দিত তাহলে আজকের মুহূর্তটা হয়তো অন্য রকম হতো। আমাদের মাঝে কোনো দেয়াল থাকতো না, আর না কোনো দূরত্ব থাকতো না, আমাকে এত অসহায় হতে হতো। অরণ্য তাই রাগ দেখিয়ে বলে উঠল, কি হচ্ছে এখানে? অরণ্যের কথায় মায়া চমকে উঠে অরণ্যের দিকে ঘুরে তাকিয়ে ভয়ে ভয়ে বলল, কি হয়েছে? এটা কোনো চুল ঝাড়া জায়গা? এতটুকু কমন সেন্স নেই তোমার? এখন কি নিজের ঘরে একটু শান্তিতে ঘুমাতেও পারবো না? নাকি আমার ঘুমটাও এখন তোমার চোখের কাটা হয়ে গেছে? তোমার তো আবার আমার শান্তি একটু পছন্দ না, তাই তো আমাকে জ্বালানোর নতুন নতুন ফোন দিয়ে খুঁজে বেড়াও। এতটুকু শান্তিতেও তুমি আমাকে থাকতে দিতে চাও না। কি চাও বলো তো? আমার জান নিয়ে মানবে তুমি? অরণ্যের বাকি সব কথাই অতটা না লাগলেও ওর শেষের কথাটা তীর হয়ে বিঁধল মায়ার বুকে। মায়া চমকে উঠে ছলছল চোখে তাকালো অরণ্যের দিকে, তবে মুহূর্তেই চোখ নামিয়ে নিয়ে কোনো রকমে বলল, সরি। কথাটা বলেই মায়া দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। বাইরে এসে এক কোণায় বসে মুখে হাত চেপে নিজের কান্না আটকানোর যথাযথ চেষ্টা করতে লাগলো। অরণ্য কিভাবে পারলো এত বড় একটা কথা বলতে? ও সত্যি ওর সম্পর্কে এইভাবে? ওর মনে আমার জন্য এত ঘৃণা জন্মে গেছে। হ্যাঁ, কিন্তু এতে ওরই বা কি দোষ? আমি কাজটাই তো এমন করেছি। অরণ্যের জায়গায় অন্য কেউ থাকলেও হয়তো এর থেকেও বেশি করতো। পাচ্ছিস কেন তুই? এটা তো তোর প্রাপ্য। অন্যায়ের শাস্তি তো তোকে ভোগ করতেই হবে। এত ন্যাকামো করলে হবে নাকি? এটা তো কেবল শুরু। তোর যে এখনো অনেক কিছুই সইতে হবে। কর্মের ফল যে তোকে ভোগ করতেই হবে। তাই কান্না ভুলে উঠে দাঁড়া। তোর স্বামীর দেয়া আরো শাস্তি তোকে ভোগ করতেই হবে। এসব ভেবে মায়া কোনো রকমে নিজেকে সামলে নিয়ে চোখের পানি মুছে উঠে দাঁড়িয়ে ছাদের দিকে গেল।
মায়া বেরিয়ে যেতেই অরণ্য অপরাধ বোধে চোখ বন্ধ করে খাটের পাশে হাত দিয়ে একটা সজোরে ঘুষি মারল। ওর সন্ধ্যা মালতীকে আঘাত করতে দিতে গিয়ে যে তার চেয়ে বেশি শতগুণ বেশি আঘাত সে নিজেই পায়। মায়ার ওই অশ্রুসজল চোখের করুণ চাহনি যে অরণ্যের হৃদয়ে সহস্রবার রক্তক্ষরণ করে। কেন এমনটা করলে তুমি সন্ধ্যা মালতী? কেন কেন? সারা আস্তে করে সাহিলের রুমের দরজা খুলে সামনে তাকাতেই চোখ ছানা বড়া হয়ে গেল। এতটুকু সময়ের মাঝে রুমের একই হাল হয়েছে। মনে হচ্ছে রুমের মধ্যে দিয়ে টর্নেডো শিরোর বুলবুলের 14 গোষ্ঠী বয়ে গেছে। সারা রুম তছনছ করে ফেলেছে সাহিল। সাহিলের দিকে তাকাতেই আরো চমকে সারা। সাহিলকে কেমন বিধ্বস্ত লাগছে, যেন তার মহামূল্যবান কিছু হারিয়ে গেছে। সাহিল যে এই ডায়েরিটার জন্যই এত পাগল হয়ে গেছে তা বুঝতে বাকি রইল না সারার। সারা ভয়ে ভয়ে সাহিলের পিছনে গিয়ে ডায়েরিটা এগিয়ে দিয়ে বলে উঠল, এটা খুঁজছেন? সাহিল পিছনে ফিরে তাকালো। সারার হাতে ডায়েরিটা দেখে চমকে গেল সে। এক টানে ডায়েরিটা নিয়ে চোয়াল শক্ত করে বলল, তুই এটা কোথায় পেলি? তুই আবার আমার রুমে এসেছিলি? তোকে না বলেছি আমার রুমে বা আমার সামনেও আসবি না? তাহলে কোন সাহসে এলি? আর আমার জিনিসে হাত দেওয়ার সাহস কি করে হলো তোর? সারা সাহিলের দিকে তাকিয়ে অতি কনফিডেন্সের সাথে বলল, কেন, কি করবেন? আমার যখন খুশি তখন আসবো। আপনি কি করবেন? সত্যি সত্যি খুন করবেন আমাকে? তো করুন, আমি রেডি আছি। সারার এমন হঠাৎ পরিবর্তন দেখে অপ্রস্তুত হয়ে পড়ল সাহিল। সারা, সত্যি সত্যি আবার ডায়েরিটা পড়ে ফেলবে নি তো? ও কি সব বুঝে গেছে? বুঝলেই বাকি, তাতে কি বা পরিবর্তন হবে? সাহিল রাগী কণ্ঠে বলল, ফালতু কথা বন্ধ কর আর আমার রুম থেকে বের হয় এক্ষুনি। সারা ভাবলেশীন ভাবে বলে উঠল, কেন যাব? আমার এখন যাওয়ার কোনো মুড নেই। কথাটি বলে সারা বেডের উপর আরামে বসে পড়ল। সাহিল দাঁতে দাঁত চেপে পড়ল, দেখ, আমার মেজাজ একদম খারাপ করবি না। যা এখান থেকে, আমার অনেক কাজ আছে। সাহিল দাঁতে দাঁত চেপে আবারও কিছু বলতে যাবে তখনই ওর ফোনটা বেজে উঠল। সাহিল ফোন রিসিভ করে অন্যদিকে ঘুরে কথা বলতে লাগলো। ওপাশের ব্যক্তি কিছু একটা বললে তার পরিপ্রেক্ষিতে সাহিল বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, টিকিট হাতে পেয়ে গেছি আমি, গত পরশুর ফ্লাইট। ওকে, থ্যাঙ্কস। সারা চমকে গেল। টিকিটও হয়ে গেছে। সারা বেডের পাশে থাকা ছোট্ট টেবিলের দিকে তাকিয়ে দেখলো ওখানে একটা খাম রাখা আছে। ওটাতেই নিশ্চয় টিকিট আছে। সারা হাত বাড়িয়ে খামটা হাতে নিল। সাহিল কথা শেষ করে পেছনে ফিরে সারার হাতে খামটা দেখে ভ্রু কুঁচকে বলল, তুই এখনো যাসনি? আর ওটা নিয়েছিস কেন? দে, আমাকে দে। সাহিল হাত বাড়িয়ে খামটা নিতে গেলেই সারা হাত পিছনে নিয়ে বলে উঠল, এটাতে আপনার টিকিট, তাই না? সারা, ওটা আমাকে দিয়ে দে। না, আমি দিব না। দেখ, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। ভালোই ভালো ওটা দিয়ে দে আমাকে। সাহিল সারার হাত থেকে খামটা নেওয়ার চেষ্টা করতে লাগলো, আর সারা সেটা না দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। দুজনের জোড়াজুড়িতে একসময় ব্যালেন্স রাখতে না পেরে দুজনেই বেডের উপর পড়ে গেল। সাহিল সারার উপরে পড়ল। সাহিল আর সারার মুখ ছুঁই ছুঁই। সারার নাকের সাথে সাহিলের নাক ঠেকে আছে। সারার চোখের অতল গহ্বরে হারিয়ে যাচ্ছে সাহিল। নজর গিয়ে থামলো সারার কোমল অধর জোড়ায়। গলা শুকিয়ে আসছে ওর, শুকনো ঢোক গিলছে। তবে সারার সেই তিক্ত কথাগুলো মনে আসতেই সব ঘোর কেটে গেল সাহিলের। সে এক ঝটকায় উঠে বসে অপ্রস্তুত কণ্ঠে বলল, আমাকে জ্বালাইস না সারা, খামটা দিয়ে চলে যা। সারাও উঠে বসে অপরাধীর সুরে বলল, আপনি যাবেন না প্লিজ। সাহিল অবাক দৃষ্টিতে তাকালো সারার দিকে। সারা আবারও বলে উঠল, আমি জানি আপনি আমার ওপর রেগে আছেন, সেই জন্যই চলে যেতে চাইছেন, তাই না? সারা দুই কান ধরে বলল, আমি অনেকগুলো সরি। এই দেখুন, কানে ধরছি। আপনি তো জানেনই আমি আগে থেকেই টিউবলাইট, একটা বললে আরেকটা বুঝি, তাই তো ভুল বুঝে আপনাকে উল্টাপাল্টা বলে ফেলেছি। প্লিজ মাফ করে দিন না। সারার মাপ চাওয়ার ভঙ্গি দেখে সাহিল অন্যদিকে তাকিয়ে মুখ টিপে হাসলো। তারপর সিরিয়াস ভঙ্গিতে সারার দিকে তাকিয়ে বলল, নিজেকে এত ইম্পর্টেন্ট ভাবার কোনো দরকার নেই। দুনিয়াতে সবকিছু শুধু তোর কারণেই হয় না। আমি বাচ্চা না যে কারোর উপর রাগ করে কোথাও চলে যাব। আর তোর মতো ইডিয়েটের কথায় তো কখনোই না। আমি আমার দরকারে যাচ্ছি, তাই ফালতু পেঁচাল বন্ধ করে যা এখান থেকে। সারা আবারও বলে উঠল, আপনি যাই বলুন, আমি জানি আমার কথায় রাগ করেছেন আপনি। সরি তো,
প্লিজ মাফ করে দিন না। ওকে ফাইন, মাফ করেছি, হয়েছে, যা এখন, আর আমার টিকিট দে আমাকে। সারা খুশি হয়ে বলল। সত্যি? তার মানে আপনি যাচ্ছেন না? সাহিল ভ্রু কুঁচকে বলল। এর সাথে না যাওয়ার প্রশ্ন কোত্থেকে আসলো? তুই যা তো এখন, মেজাজ খারাপ করিস না আমার টিকিটটা দে। সারা উঠে দাঁড়িয়ে একটু দূরে গিয়ে বলল। না, দেব না। আপনার টিকিট ছাড়া তো আপনি যেতে পারবেন না, তাই না? কথাটা বলে সারা টিকিটের খামটা সামনে এনে ফট করে মাঝখান দিয়ে ছিঁড়ে 2 ভাগ করে ফেলল। তারপর আরো কয়েক টুকরো করে বলল, এই নিন আপনার টিকিট, এখন দেখি আপনি কিভাবে যান। সাহিলের রাগ এবার সীমা ছাড়িয়ে গেল। সাহিল উঠে গিয়ে সারাকে দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরে চোয়াল শক্ত করে বলল, এটা কি করলি তুই ইডিয়েট? তুই চাস কি বলতো? কাছে থাকলেও তোর সমস্যা, দূরেও যেতে দিবি না, তাহলে তোর কি চাস তুই? কোন জন্মের শাস্তি দিচ্ছিস আমাকে? তোর তো খুশি হওয়ার কথা। এখন আর তোকে আমার মতো অসভ্য লোককে সহ্য করতে হবে না। তুই মনের খুশিতে থাকতে পারবি, তাহলে আটকাচ্ছিস কেন আমাকে? সারা হঠাৎ নাক টেনে কাঁদা শুরু করে দিল। কাঁদা কাঁদা গলায় বলল, বলছি তো, কতবার বলবো? বলছি তো, আমার ভুল হয়ে গেছে। সেদিন ওই মেয়েগুলোর কথা শুনে আমি ভুল বুঝেছিলাম, প্লিজ মাফ করে দিন না। সাহিল এবার বলে উঠল, আচ্ছা, তো এখন তোর আমার উপর হঠাৎ করে ভরসা এসে গেল, তাই না? সারা দ্রুত বেগে মাথা ঝাঁকালো। মানে হ্যাঁ। সাহিল বাঁকা হেসে বলল, আর ইউ শিওর? সারা আবারও মাথা ঝাঁকালো। মানে সে শিওর। সাহিল আবারও বাঁকা হেসে বলল, দেন কিস মি। সারা চোখ বড় বড় করে তাকালো সাহিলের দিকে, কাপা কাপা কণ্ঠে বলল, মানে সিম্পল, কিস মি। বাংলায় বলল চুমু দে আমাকে, তাহলে বুঝবো তুই আমার উপর সত্যিই ভরসা করিস। কই দে। সারা বেচারি ভ্যাবাচাকা খেয়ে গেল। এখন কি করবে ও? যাই হোক, একটা চুমুই তো, এ আর এমন কি? কথাটা ভেবে সারা ফট করে সাহিলের গালে একটা চুমু দিয়ে দিল। তারপর বলে উঠল, এই যে দিয়েছি। সাহিল দাঁতে দাঁত চেপে বলল, আমি কি কোনো ছোট বাচ্চা যেভাবে গালে চুমু দিচ্ছিস? তাহলে তুই ফিল্ম দেখিস না? সেখানে নায়ক নায়িকা কিভাবে চুমু খায়, ওইভাবে লিপকিস করবি। সারার চোখ দুটো এবার বেরিয়ে আসার উপক্রম। ও এটা কি করে করবে? সারাকে চুপ থাকতে দেখে সাহিল তাচ্ছিল্যের সুরে বলল, কি পারবি না? তো জানতাম পারবি না, তোর ভরসা খুবই ঠুনকো। এখন যা এখান থেকে, আর কখনো তোর এই ঠুনকো ভরসা দেখাতে আসবি না। কথাটা বলে যেই সাহিল সরে যেতে নেয়, তখনই আচমকা সারা 2 হাতে সাহিলের শার্টের কলার টেনে ধরে সাহিলের ঠোঁটে নিচের ঠোঁট চেপে ধরল। সাহিল বেচারা যেন আচমকা 1000 ভোল্টের জোর তোর শখ খেল। সারা এমনটা করবেও স্বপ্নেও ভাবেনি। ও তো শুধু সারাকে চেতানোর জন্য এমন বলেছিল, কিন্তু পিচ্ছি পরিটা যে সত্যি সত্যি ওর উপর এভাবে অ্যাটাক করবে তা কল্পনাও করেনি ও। সারা শরীরে কারেন্ট বয়ে গেল ওর। কিছুক্ষণ পর সারা সরে আসতে নিলে বাধা পেল সে। সাহিলের হাত ওকে আটকে ফেলেছে। এতক্ষণে সাহিল বিস্ময় কেটে উঠেছে। সারার নেশা চেপে বসেছে ওকে। এ যে মরণ নেশা। সাহিল এক হাতে সারার কোমর পেঁচিয়ে আর এক হাত সারার চুলের মাঝে ডুবিয়ে সারার রসালো অধর যুগল নিজের আয়ত্তে করে নিল। পান করতে লাগলো সারার মধু সুধা। 5 মিনিট পর সারার দম বন্ধ আসতে লাগলো। সাহিল তখন সরে এলো। দুজনেই হাঁপাতে লাগলো। সারা হাঁপাতে হাঁপাতে বলল, আমার ভরসা মোটেও ঠুনকো না। এখন নিশ্চয় আমার ভরসার উপর আপনারও ভরসা হয়েছে। কথাটা বলেই সারা দৌড়ে ওখান থেকে পালালো। আর সাহিল ঠোঁট কামড়ে হেসে উঠল। হাসতে হাসতে বেডের উপর ঠাস করে হাত ছড়িয়ে শুয়ে পড়ল। ওপর দিকে তাকিয়ে থেকে আবারও হাসতে লাগলো। খুশিতে বোধহয় আজও পাগলই হয়ে যাবে। রাতে সবাই ডাইনিং টেবিলে খেতে বসেছে, শুধু অরণ্য আর মায়া ছাড়া। অরণ্য বাইরে গেছে কোনো কাজে, বাসায় বলে গেছে সে রাতে বাইরে থেকেই খেয়ে আসবে। আর মায়াকে খেতে বললে মায়া বলেছে তার নাকি খেতে ইচ্ছে করছে না, মাথাটা কেমন ব্যথা করছে। তনিমা বেগম অনেকবার বললেও সে বলেছে খিদে লাগলে পরে খেয়ে নিবে। তাই অগত্যা তনিমা বেগম মায়াকে রুমে গিয়ে আরাম করতে বলেছে। অথচ বাড়ির কেউ বুঝতেও পারল না যে মায়া আজ সারা দিনই কিছু খায়নি। কিভাবে খাবে? অরণ্যের নারাজে যে ওর গলা দিয়ে খাবার নামতে দিচ্ছে না। তাই তো সবাই খাওয়ার কথা বললেও মায়া কোনো বাহানায় কাটিয়ে দেয়। খাবার টেবিলে সারা আজ একদম চুপচাপ।
মাথা নিচু করে শুধু মুখে খাবার ঢুকিয়ে যাচ্ছে, যেন ওর মাথায় কেউ বন্দুক ধরে রেখেছে যে মাথা উঁচু করলেই গুলি করে দিব। সারার কাণ্ড দেখে সাহিল শুধু মুচকি মুচকি হাসছে। সারা যে লজ্জার কারণে এমন করছে তা ভালোই বুঝতে পারছে ও। তখন তো খুব সাহস দেখিয়েছিল, আর এখন সব ফুস হয়ে গেছে। হঠাৎ রাবিয়া বেগম সাহিলের উদ্দেশ্যে বলে উঠল, কিরে বাবা, তুই সত্যি সত্যিই যাওয়ার প্ল্যান করে নিয়েছিস? আরেকবার ভেবে দেখ না বাবা, না গেলে কি হয় না? সাহিল ভাবলেশীন ভাবে বলল, কে যাচ্ছে মা? আমি তো কোথাও যাচ্ছি না। সাহিলের কথা শুনে সারা মনে মনে লুঙ্গি ডান্স দিচ্ছে। খেয়ে দিয়ে ঘরে গিয়ে সত্যি সত্যিই ডান্স করবে। সাহিল ভাইয়া যাচ্ছে না, ইয়ে। রাবিয়া বেগম ভুরু কুচকে বললেন, কেন, তুই না বললি তুই নিউ ইয়র্ক যাবি? সাহিলের কথায় সারার বিষম উঠে গেল। কি খারাপ লোক, আমার কথা না বললে হতো না? রাবিয়া বেগম বলে উঠলেন, ভাতিজি মানে তুই কার কথা বলছিস সারা? হ্যাঁ, তাছাড়া আর এই বাসায় পাগল কে আছে? রাবিয়া বেগম সারার উদ্দেশ্যে বলে উঠলেন। কিরে সারা, তুই সত্যিই এমন করেছিস? সারা বেচারি কি বলবে, জোরপূর্বক হেসে বলল, হ্যাঁ ফুপি, আমি তো তোমার কথা ভেবে এটা করেছি। আসলে আমার কষ্ট আমার একটুও সহ্য হচ্ছিল না, তাই তো আমি আমার জানের বাজি রেখে এমন দুর্ধর্ষ কাজটা করেছি। রাবিয়া বেগম আবেগে আপ্লুত হয়ে গেল। খুশিতে তার চোখে পানি, নাকে সর্দি। রাবিয়া বেগম আবেগে আপ্লুত হয়ে বলল, তুই সত্যিই আমার জন্য এমনটা করেছিস? সত্যি মা, তুই আমার সবচেয়ে প্রিয় ভাতিজি, যেটা কেউ পারলো না সেটা তুই করে দেখালি। বেঁচে থাক মা, বেঁচে থাক। এদের কাণ্ড দেখে সাহিলের প্রচুর হাসি পাচ্ছে। পিচ্চিটা কেমন করে কথা পাল্টে নিল। রাত 12টা, অরণ্য এখনো বাসায় ফেরেনি। মায়ার খুব চিন্তা হচ্ছে। বিছানায় শুয়ে আছে, তবে ঘুম আসছে না। অরণ্য না আসা পর্যন্ত ও শান্তি পাবে না। এমনিতেই শরীরটাও ঠিক মনে হচ্ছে না। সারাদিন না খেয়ে থাকায় শরীর অনেক দুর্বল লাগছে, আর মাথা ব্যথাও করছে। জ্বর আসবে মনে হচ্ছে। হঠাৎ দরজা খোলার শব্দে অরণ্য এসেছে ভেবে হাসি মুখে দরজার দিকে তাকালো মায়া। কিন্তু অরণ্যের পাশে অন্য একটা মেয়েকে দেখে মুখের হাসি বিলীন হয়ে গেল মায়ার। মেয়েটার ড্রেসিং সেন্সও খুব একটা সুবিধের মনে হচ্ছে না মায়ার। দুর্বল শরীরে আস্তে করে উঠে এসে অরণ্যের দিকে তাকিয়ে বলল। অরণ্য কঠোর গলায় বলল, সেটা তোমার জানার দরকার নেই, তুমি বাইরে যাও এখন। মায়া চমকে উঠে বলল, মানে তোমাকে বাইরে যেতে বলেছি, বাইরে যাও এক্ষুনি। কথাটা বলে অরণ্য মায়ার হাত ধরে মায়াকে দরজার বাইরে পার করে দিয়ে বলল, আমি বলেছিলাম না আমি তোমাকে শারীরিক শাস্তি না, তোমাকে মানসিক শাস্তি দিব। তুমি আমাকে অন্য মেয়ের কাছে দিয়েছিলে না, তো এখন থেকে তুমি আমাকে রোজ নতুন নতুন মেয়ের সাথে দেখবে, আর এটাই হবে তোমার শাস্তি। কথাটা বলে অরণ্য মায়ার মুখের উপর দরজা লাগিয়ে দিল। মায়া যেন অনুভূতি শূন্য পাথর হয়ে গেল। নীরব মূর্তির মতো কতক্ষণ ও ভাবেই দাঁড়িয়ে রইল। শরীরের সব শক্তি হ্রাস পাচ্ছে মায়ার। শূন্য চোখে দরজার দিকে কতক্ষণ তাকিয়ে রইল। প্রায় 5 মিনিট ওভাবেই তাকিয়ে রইল। তারপর ঘুরে দাঁড়িয়ে শূন্য চোখে তাকিয়ে এলোমেলো পায়ে সামনের দিকে হাঁটতে লাগলো। শাড়ির আঁচলটা ফ্লোরে গড়িয়ে যাচ্ছে। অরণ্য এখনো দরজায় হাত রেখে দাঁড়িয়ে আছে। তার মন চাচ্ছে মায়া আসুক, আমাদের মাঝের এই দেয়াল ভেঙে দিক, চিল্লিয়ে বলুক, অরণ্য তুমি শুধু আমার, তুমি অন্য কারোর কাছে যাবে না, আমি যেতে দিব না তোমাকে। কিন্তু না, মায়া আসছে না, আর এটাই অরণ্যকে আরো রাগিয়ে দিচ্ছে। তোমার কি একটু যায় আসে না? তুমি এত জিদ্দি কেন মায়া? ঠিক আছে, আমিও দেখবো তুমি কতক্ষণ না এসে থাকতে পারো। অরণ্য পিছনে ঘুরে দেখলো ওর সাথে আসা মেয়েটা বেডের উপর বসতে যাচ্ছে। তখনই অরণ্য বলে উঠল, স্টপ রাইট দেয়ার, ওখানে একদম বসবেন না, ওটা আমার সন্ধ্যা মালতীর বিছানা। তাহলে কোথায় বসবো? সারা রাত কি দাঁড়িয়ে থাকবো নাকি? আপনি সোফায় বসুন। না না, সোফায় না। অরণ্য একটা চেয়ার এগিয়ে দিয়ে বলল, এটাতে বসুন। অরণ্যের কাজকর্ম দেখে মেয়েটা চরম অবাক হচ্ছে। যাক গে, যা খুশি তাই করুক গে, আমাকে টাকার বদলে এনেছে, টাকা দিলেই মিটে গেল। চাঁদের রেলিং এর সাথে শরীর এলিয়ে বসে আছে মায়া। শরীরে যেন এক ফোঁটা বলও নেই ওর। শূন্য চোখে আকাশের দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থেকে আনমনে গাইতে লাগলো, তুমি যদি সুখী হও, দাও আরো দাও ব্যথা, বেদনার আগুনে পোড়াও,
তুমি যদি সুখী হও দাও, আরো দাও, ব্যথা বেদনার আগুনে পোড়াও। অরণ্য রুমের ভেতর শুধু ছটফট করছে। মায়াকে কষ্ট দিয়ে ওর মনেও আগুন জ্বলছে, একটু শান্তি পাচ্ছে না। মায়ার জন্য চিন্তাও হচ্ছে ওর। কি করছে মেয়েটা? এতক্ষণ হয়ে গেল তবু আসছে না কেন? প্লিজ জলদি এসো মায়া, শুধু একবার নিজের অধিকার দেখাও। আই প্রমিস আমি তোমাকে আর দূরে ঠেলে দিব না। আমিও যে আর পারছি না, প্লিজ একবার এসে আমাদের মাঝের সব দূরত্ব মিটিয়ে দাও। মায়া আসছে না। অরণ্যের অশান্তি যেন আরো বেড়েই যাচ্ছে। বুকের ভেতর প্রচুর যন্ত্রণা হচ্ছে। আধা ঘন্টা হয়ে গেল মায়া পাথরের মতো ওভাবেই বসে আছে। হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি নেমে পড়ল। বৃষ্টির মাঝেও মায়া ওভাবেই বসে রইল, যেন কোনো অনুভূতি কাজ করছে না ওর ভেতর। শীতের মৌসুমে এভাবে বৃষ্টিতে ভিজে মায়ার শরীরে প্রচন্ড কাঁপুনি উঠে গেল। তবুও মায়া ওভাবেই বসে রইল। সারাদিন না খেয়ে থাকায় মায়ার শরীর এমনিতেই অসুস্থ, তার উপর এভাবে বৃষ্টিতে ভেজায় মায়া ধীরে ধীরে কেমন নিস্তেজ হয়ে যেতে লাগলো। অতঃপর একসময় শরীরের সব ভর ছেড়ে দিয়ে নিচে লুটিয়ে পড়ে। নিস্তেজ শরীরের ওপর বৃষ্টির পানি তার লীলা দেখিয়ে যাচ্ছে। তবে কি এখানেই থেমে যাবে মায়ার জীবন রেখা? তবে কি হবে না মায়ারণ্যের মিলন? 2 ঘন্টা পার হয়ে গেল, তবুও মায়া আসছে না। অরণ্যের আর সহ্য হচ্ছে না, বুকটা কাঁপছে ওর। মায়া যদি ওকে ভুল বুঝে ওকে ছেড়ে চলে যায়, তাহলে কি করবে ও? না না, আবারও মায়াকে হারাতে পারবো না আমি, কিছুতেই না। অরণ্য আর থাকতে পারলো না, দ্রুত এসে দরজা খুলে বাইরে তাকালো। কিন্তু এ কি, মায়া তো নেই। কোথায় গেল ও? মায়া যে কারোর রুমে যাবে না সে ব্যাপারে নিশ্চিত অরণ্য। তাহলে কোথায় গেল ওর মায়া? সত্যি সত্যি ওকে ছেড়ে আবার চলে গেল না তো? না না, মায়া আমাকে ছেড়ে যেতে পারে না, কিছুতেই না। অরণ্য ওর সাথে আসা মেয়েটাকে তার পাওনা বুঝিয়ে দিয়ে বলল, আপনি এখন যেতে পারেন। মেয়েটা বলে উঠল, আপনার মতো মানুষ আমি আগে কখনো দেখিনি। একজন মানুষ তার স্ত্রীকে কতটা ভালোবাসে তা আপনাকে না দেখলে হয়তো জানতামই না। আপনার স্ত্রী সত্যি অনেক লাকি। আমি দোয়া করব আপনাদের মাঝে সব কিছু যেন ঠিক হয়ে যায়। কথাটা বলে মেয়েটা বেরিয়ে গেল। আর অরণ্য পাগলের মতো সব জায়গায় ও সন্ধ্যা মালতীকে খুঁজতে লাগলো। নিচে এসে কোথাও পেল না মায়াকে। ভয়ে বুক কাঁপছে অরণ্যের। কোথায় গেল আমার সন্ধ্যা মালতী? কোথায় খুঁজবো এখন? প্লিজ মায়া ফিরে এসো না। আই প্রমিস আর কষ্ট দেব না তোমাকে, প্লিজ ফিরে এসো না। অরণ্যের হঠাৎ ছাদের কথা মনে হলো। মায়ের তো রাতের বেলায় ছাদে যাওয়ার অভ্যেস আছে। কথাটা মনে হতে অরণ্য দ্রুত ছাদের দিকে দৌড়লো। দৌড়ে ছাদের দরজায় আসতেই অরণ্যের পুরো পৃথিবী থমকে গেল। মায়াকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে অরণ্যের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। হৃৎপিণ্ড কেঁপে উঠল। বৃষ্টি এতক্ষণে থেমে গেছে, শুধু নিস্তেজ মায়া পড়ে আছে অবহেলায়। এই দৃশ্য যে অরণ্যের কাছে মৃত্যু যন্ত্রণা থেকে কম না। অরণ্যের আত্মা যেন গলায় আটকে গেল। গলা দিয়ে কোনো আওয়াজ বের করতে পারছে না ওর। অরণ্য ঢোক গিলে কাঁপা কাঁপা পায়ে সামনের দিকে এগুলো। তারপর হঠাৎ এক ছুটে গিয়ে কাঁপা কাঁপা হাতে মায়ার মাথাটা তুলে নিচের কোলে নিয়ে দেখলো জ্বরের শরীর পুড়ে যাচ্ছে মায়ার। অরণ্যের হাত পা কাঁপতে লাগলো। মায়ার গালে হাত দিয়ে কম্পিত গলায় বলতে লাগলো, মায়া, এই মায়া উঠছো না কেন? এই মায়া, মায়া। মায়ার কোনো রেসপন্স না পেয়ে অরণ্য পুরো পাগল হয়ে গেল। অস্থির হয়ে মায়াকে ডাকতে ডাকতে কান্না মিশ্রিত কণ্ঠে বলতে লাগলো, এই মায়া, আমার সন্ধ্যা মালতী, ওঠো না প্লিজ। কি হয়েছে তোমার? এই শোনা আমার, ওঠো না। অরণ্য মায়ার কপালের সাথে কপাল ঠেকিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আই এম সো সরি, সো সরি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আর কখনো এমন করব না, আর কষ্ট দেব না তোমাকে। প্লিজ ওঠো না কলিজাটা, আমাকে এত বড় শাস্তি দিস না, বাঁচবো না তোকে ছাড়া। প্লিজ ওঠ না সোনা, এবারের মতো মাফ করে দে আমাকে, প্লিজ প্লিজ প্লিজ। অরণ্য আর সময় নষ্ট না করে দ্রুত মায়াকে কোলে নিয়ে নিচে নেমে এলো। নিচে এসে সবাইকে ডাকতে লাগলো। মায়াকে রুমে এনে বেডে শুইয়ে দিয়ে মায়ার হাত পায়ের তালু খুঁজতে লাগলো। অরণ্যের ডাকে বাসার সবাই এসে হাজির হলো। মায়াকে এই অবস্থায় দেখে বাসার সবাই প্রচুর ঘাবড়ে গেল। সবাই শুধু বারবার জিজ্ঞেস করতে লাগলো কিভাবে কি হয়েছে। অরণ্য বলল, এত কিছু এখন বলার সময় নেই। সাহিল, তাড়াতাড়ি ডক্টর আঙ্কেলকে ফোন করে আসতে বল। ইরিন এগিয়ে এসে বলল, মায়ার কাপড় তো ভেজা,
ওর কাপড় পাল্টে দিতে হবে, সবাই একটু বাহিরে যাও। সব পুরুষগুলো বাইরে চলে গেল। ইরিন মায়ার কাপড় পাল্টে দিল। কিছুক্ষণ পরেই ডাক্তার চলে এলো। ডক্টর এসে মায়ার চেক আপ করছে। বাইরে সবাই অপেক্ষা করছে। অরণ্যের অবস্থা করুণ, নিঃশ্বাস আটকে আসছে ওর। নিজেকে ওর খুন করে ফেলতে ইচ্ছে করছে। আজ ওর জন্য মায়ার এই অবস্থা হয়েছে। মায়ার কিছু হয়ে গেলে কি করবে ও? কিভাবে বাঁচবে? অরণ্য শুধু মনে মনে আল্লাহর কাছে দোয়া করছে, আমার মায়াকে ঠিক করে দাও আল্লাহ, আর কিছু চাই না আমি। তনিমা বেগম অরণ্যের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পড়ল। কি করেছিস তুই মেয়েটার সাথে? ভালো করেই বুঝতে পারছি, নিশ্চয়ই তুই কিছু করেছিস। এখন নিশ্চয়ই শান্তি লাগছে তোর, এটাই তো চাইছিলি তুই। অরণ্য করুণ চোখে তাকিয়ে বলল, মা। খবরদার মা মা করবি না। মেয়েটার কিছু হয়ে গেলে আমি তোকে কখনোই মাফ করব না। একটু পরে ডক্টর বাইরে এসে বলল, দেখুন, অনেকক্ষণ পানিতে ভেজার কারণে ওনার এই অবস্থা হয়েছে। আর মনে হচ্ছে উনি খাওয়া দাওয়াও করেনি, তাই বিপি অনেক লো। যাই হোক, আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি। আশা করি সকালের ভেতরে ওনার জ্ঞান ফিরে আসবে। তা না হলে হয়তো হসপিটালে ভর্তি করা লাগতে পারে। সকালে জ্ঞান না ফিরলে আমাকে ফোন দিন। জি ঠিক আছে। ডাক্তারের কথায় অরণ্যের ভয় আরো বেড়ে গেল। হাত পা ঠান্ডা হয়ে আসছে ওর। রাত 4টে বাজে। এখন আর কারোর চোখে ঘুম আসবে না, তাই সবাই বসে আছে মায়ার জ্ঞান ফেরার অপেক্ষায়। তবে অরণ্য এখানে নেই। ও মায়াকে এই অবস্থায় দেখে কিছুতেই সহ্য করতে পারছে না, তাই রুম থেকে বেরিয়ে ছাদে এসে মাথা নিচু করে বসে আছে। চোখের সামনে সব অন্ধকার দেখতে পাচ্ছে ও। একটু পর ইরিন এসে ওর পাশে বসে কাঁধে হাত রাখলো। অরণ্য মাথা তুলে ইরিনকে দেখে নিজেকে আর ধরে রাখতে পারল না। ইরিনের পায়ের ওপর মাথা রেখে কেঁদে উঠে বলল, আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি আপু। আমি অনেক খারাপ হাজবেন্ড। আমি কি করব এখন? মায়ার কিছু হয়ে গেলে আমিও শেষ হয়ে যাব আপু। মায়া চোখ খুলছে না কেন? আমার বুক জ্বলে যাচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে আমার। আপু প্লিজ আমার মায়াকে ঠিক করে দাও না। উঠতে বলো ওকে, ও তোমার কথা নিশ্চয়ই শুনবে। প্লিজ বলো না আপু, আই প্রমিস আমি আর ওর সাথে খারাপ ব্যবহার করব না। ভালো হাজবেন্ড হয়ে দেখাবো। শুধু একবার উঠতে বলো ওকে। অরণ্যের এমন অবস্থা দেখে ইরিনের প্রচুর খারাপ লাগছে। ওর ভাইটাকে আগে কখনো এভাবে ভেঙে পড়তে দেখেনি। ইরিন অরণ্যের মাথায় হাত বুলিয়ে বলল, শান্ত হ ভাই, এত ভেঙে পড়লে কিভাবে চলবে? মায়ের কিছু হবে না, দেখবি একদম ঠিক হয়ে যাবেও। তোকে কষ্টে রেখেও বেশিক্ষণ থাকতে পারবে না। দেখতে দেখতে সকালের আলো ফুটে উঠল। মায়ার জ্ঞান এখনো ফিরছে না। অরণ্য বোধশক্তিহীন হয়ে পড়ছে। মাথাটা কেমন শূন্য শূন্য লাগছে ওর। মায়াকে হারানোর ভয়ে আত্মা কাঁপছে ওর। ও এখনো ছাদেই বসে আছে। হঠাৎ তখনই সারা দৌড়ে এসে বলল, ভাইয়া, ভাবির জ্ঞান ফিরে এসেছে। অরণ্যের যেন আটকে থাকা নিঃশ্বাসটা ছাড়া পেল, নতুন জীবন ফিরে পেল বোধ হয়। অরণ্য খুশিতে পাগল হয়ে দৌড়ে নিচে গেল। তবে দরজার কাছে আসতেই ওর কদম আটকে গেল। ভেতরে ঢোকার সাহস নেই ওর। কোন মুখে যাবে ও মায়ার সামনে? ওর জন্যই তো আজ ওর মায়ার এই অবস্থা হয়েছে। মায়াকে কিভাবে এই মুখ দেখাবে ও? অরণ্য দরজার আড়াল থেকেই মায়াকে দেখতে লাগলো। মায়ার জ্ঞান ফিরে এসেছে। ও বাসার বাকি লোকজনের সাথে কথা বলছে। মায়া সবার সাথে কথা বললেও ওর নজর শুধু অরণ্যকেই খুঁজছে। সকাল 9টা। তনিমা বেগম সহ বাকি লোক ড্রয়িং রুমে বসে আছে। মায়া আপাতত ঔষধ খেয়ে ঘুমুচ্ছে। তখনই বাসার কলিং বেলটা বেজে উঠল। কাজের মেয়েটা দরজা খুলে দিলে একটা মধ্যবয়স্ক লোক ভেতরে ঢুকলো, পাঞ্জাবি আর টুপি পরিহিত। লোকটা তনিমা বেগমদের সামনে এসে বলল, আসসালামু আলাইকুম। জি, আমি মায়ার চাচা। তনিমা বেগম তড়িঘড়ি দেখিয়ে বলল, ও আচ্ছা, বসুন না ভাই সাহেব। লোকটা বসে বলল, মায়া কি আপনাদের এখানে? ও, অরণ্য কি আছে? ওর সাথে একটু কথা বলতাম। তনিমা বেগম অরণ্যকে ডেকে পাঠালো। একটু পরে অরণ্য নিচে নেমে আসলো। মায়ার চাচাকে দেখে অরণ্যের ভ্রু কুঁচকে আসলো। লোকটাকে চিনতে তার বেশি সময় লাগলো না। অরণ্য ভ্রু কুঁচকে বলল, আপনি? মায়ার চাচা বলে উঠল, হ্যাঁ আমি জানি। আমাকে দেখে হয়তো তোমার মনে অনেক ক্ষোভ জেগেছে, আর এই বিষয় নিয়ে আমি কথা বলতে এসেছি। কি বলবেন বলুন।
লোকটা তখন কিভাবে মায়ার সাথে অরণ্যের বিয়ে পড়ায় সেটা খুলে বলল। তারপর অসহায় কণ্ঠে বলল, দেখো বাবা, যা হয়েছে এতে মায়ার কোনো দোষ নেই। মায়ার মামা মামি ওকে এমনটা করতে বাধ্য করেছে। সেদিন আমি চলে যাওয়ার পরে যে এত কিছু হয়েছে তা আমি জানি না। জানলে আমি কখনোই হতে দিতাম না। আজ মায়ার সাথে দেখা করার জন্য ওর মামার বাড়িতে গিয়েছিলাম, আর সেখান থেকেই সবটা জানতে পারি। আর সাথে সাথে আমি এখানে চলে আসি। তোমার সাথে কথা বলা অনেক জরুরি ছিল। আসলে মায়া মেয়েটা ছোটবেলা থেকেই অনেক চাপা স্বভাবের। মা বাবা মরা মেয়েটা নিজের কষ্ট কাকেই বা বলবে, তাই তো ছোটবেলা থেকেই নিজের কষ্ট নিজের মাঝেই রাখতে শিখেছে। অন্যের জন্য নিজেকে উৎসর্গ করে দিবে, তবে নিজের অধিকার কখনো আদায় করবে না। ওর মা মামি যেমনই হোক, তাও তাদের নিজের মা বাবা মনে করে ও, তাই তো তাদের কথা রাখতে সেদিন অমন কাজটা করতে বাধ্য হয়েছে। আর আমিও ভেবেছিলাম হয়তো উপরওয়ালার এটা ইচ্ছে, তাই তোমাদের বিয়েটা বৈধ করে দিয়েছিলাম। কিন্তু মেয়েটার সাথে যে এত বড় অন্যায় হয়েছে তা আমি জানতাম না। আর আমি নিশ্চিত ওর মা মামি ওকে কোন কোন ইমোশনাল ব্ল্যাকমেল করে ওকে রাজি করিয়েছে। আর পরিবর্তেও ও চাইলেও ও ওর মা মামির জন্য কিছু করতে পারেনি। মায়ার চাচার কথায় অরণ্য সহ বাকি সবারই চোখে পানি চলে এলো। অরণ্যের অপরাধ বোধ আরো আসমান সমান হয়ে যাচ্ছে। মায়ার চাচা এবার 2 হাত জোর করে অনুনয় সুরে বলল, বাবা, তোমার কাছে অনুরোধ, মা বাবা মরা এতিম মেয়েটি, ওর উপর কোনো অত্যাচার করো না। ও সারা জীবন কষ্ট পেয়ে এসেছে। ও কখনো মুখ ফুটে নিজের সুখ চাইবে না। তুমি ওকে একটাবার সুযোগ দাও, দেখবে তোমাদের পুরো পরিবারকে সুখের ভরিয়ে দেবে। অরণ্য মায়ার চাচার হাত ধরে বলল, আরে আরে কি করছেন? এসব করবেন না প্লিজ। আর হ্যাঁ, আপনার ওপরও আমার কোনো রাগ নেই। আপনি হয়তো জানেন না আপনি আমার কত বড় উপকার করেছেন। আপনি অজান্তেই ঠিক মেয়েটিকেই আমার জীবনসঙ্গী করে দিয়েছেন। এজন্য আমি চিরঋণী থাকবো। অরণ্যের কথায় মায়ার চাচা কিছু বুঝতে পারছে না, তাই অরণ্য সবকিছু খুলে বলল। সব শুনে মায়ার চাচা হাসি মুখে বলল, আলহামদুলিল্লাহ, এটা তো অনেক সুখবর। আল্লাহ তোমাদেরকে সহি সালামত রাখুক, তোমরা সুখে থাকো, এটাই দোয়া করি। মেয়েটা অনেক কষ্ট ভোগ করেছে, এবার ওকে একটু সুখী করে রেখো। আরো কিছুক্ষণ কথাবার্তা বলে মায়ার সাথে দেখা করে মায়ার চাচা চলে গেল। চাচার কথায় অরণ্যের অপরাধবোধ আরো বেড়ে গেল। নিজেকে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি মনে হচ্ছে। না জেনে ওর মায়াপুরীকে কত কষ্ট দিয়ে ফেলেছে ও, এর প্রায়শ্চিত্ত কিভাবে করবে ও? ভাবনার মাঝেই তনিমা বেগম অরণ্যের মাথায় হাত বুলিয়ে বলল, আর কতক্ষণ এভাবে থাকবি বাবা? যা বৌমার সাথে দেখা কর গিয়ে। অরণ্য মায়ের দিকে অপরাধীর চোখে তাকিয়ে বলল, কোন মুখে যাব মা? ওর চোখে তাকানোর সাহস যে পাচ্ছি না আমি। মুখে না বললেও মেয়েটার চোখ দুটো যে তোকেই খুঁজছিল। যা গিয়ে দেখা কর, একবার কথা বল, সব ঠিক হয়ে যাবে। দূরে থাকলে দূরত্ব আরো বাড়বে। তন্মা বেগমের কথায় অরণ্য মাথা ঝাঁকিয়ে নিজেকে সামলে নিয়ে ও রুমের দিকে পা বাড়ালো। তবে এখনো মনের মাঝে অপরাধ বোধ কুড়ে কুড়ে খাচ্ছে। কিভাবে ও মায়ার সামনে যাবে? ভাবনার মাঝেই অরণ্য দরজাটা হালকা করে খুলল। ভেতরে ঢুকতে নিয়েও আবার ফিরে আসতে চাইল। তখনই দেখলো মায়া পানি খাওয়ার জন্য বেডের পাশে ছোট টেবিলের ওপরের পানির গ্লাসটা নেওয়ার চেষ্টা করছে, কিন্তু শরীর দুর্বল থাকায় উঠতে কষ্ট হচ্ছে ওর। অরণ্য এটা দেখে ঘাবড়ে গিয়ে দৌড়ে গেল ওখানে। গ্লাসে পানি ঢেলে মায়ার হাতে দিল। মায়ার মাথার নিচে হাত দিয়ে মায়াকে বেডের মাথার সাথে হেলান দিয়ে বসিয়ে পানি খেতে সাহায্য করলো। অরণ্যের নজর নিচের দিকে, মায়ার দিকে তাকানোর সাহস পাচ্ছে না। তবে মায়ার নজর অরণ্যতেই আবদ্ধ, যেন কত জনমের তৃষ্ণার্ত চোখে তাকিয়ে আছে। পানি খাওয়া শেষে গ্লাসটা রেখে দিল অরণ্য। মায়া অরণ্যের দিকে তাকিয়ে করুণ কণ্ঠে, এখন কি আমার দিকে তাকাতেও ইচ্ছে করছে না আপনার? মায়ার কথায় বুকের ভিতর হু হু করে উঠল অরণ্যের। অরণ্য অপরাধীর চোখে তাকালো মায়ার দিকে। মায়া ধরা গলায় বলে উঠল, সরি, আপনাকে হয়তো আবারও ডিসঅ্যাপয়েন্ট করে দিলাম। মরে গেলে হয়তো এই জঞ্জাল থেকে মুক্তি পেয়ে যেতেন, কিন্তু এখানেও আবার দুর্ভাগ্য জিতে গেল। আর আপনার উপর। মায়ার কথাই যেন ধারালো ছুরি হয়ে অরণ্যের হৃৎপিণ্ড ভেদ করে গেল। চোখে রক্ত উঠে গেল ওর। অরণ্য রেগে উঠে মায়ার দিকে হাত উঠিয়ে উচ্চস্বরে বলে উঠল, মায়া,
চর মারার জন্য হাতটা উঠালেও সেটা করতে পারল না অরণ্য। হঠাৎ দুই হাতে মায়াকে টেনে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরল, যেন বুকের মাঝে ঢুকিয়ে ফেলতে পারলে শান্তি। তারপর বলে উঠল, তোমার সাহস কি করে হলো এটা বলার? জানো তোমাকে ওই অবস্থায় দেখে আমার কি হাল হয়েছিল? জান বেরিয়ে গিয়েছিল আমার। আর তুমি এটা বলতে পারলে? অরণ্যের আলিঙ্গনে মায়াও থাকতে পারল না। অরণ্যকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। অরণ্য দুই হাতে মায়ার মুখটা ধরে সারা মুখে পাগলের মতো চুমু খেয়ে মায়ার ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে অশ্রু ঝরাতে লাগলো। মায়ার কপালের সাথে কপাল ঠেকিয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলতে লাগলো, আই এম সরি সোনা, আই এম সো সরি। আমি জানি আমি খুবই খারাপ হাজবেন্ড, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। প্লিজ আমাকে মাফ করে দাও। আই প্রমিস আর কখনো এমন করব না, কখনো না। আমার সন্ধ্যা মালতীকে আর কোনো কষ্ট দিব না আমি, কখনো না। আর একটা সুযোগ দাও আমাকে। মায়া বলে উঠল, আপনি কেন সরি বলছেন? অন্যায় তো আমি করেছি, আপনার রাগ করা জায়েজ। না না, তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি তোমাকে না বুঝে কষ্ট দিয়েছি, অনেক অন্যায় করেছি আমি। তবে আমি সত্যি বলছি, আমি ওই মেয়েটার সাথে কিছুই করিনি। আমি তো শুধু তোমাকে দেখানোর জন্য ওই মেয়েটাকে এনেছিলাম, বিশ্বাস করো। আমি